বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বললেন মহাসচিব, পাশে থাকার আশ্বাস। গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে বিএনপি, সুষ্ঠু নির্বাচনে রক্ষা করেছে আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের। সংসদ সদস্য আনারকে হত্যার জন্য অপহরণ, ৩ আসামি আবারও 5 দিনের রিমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ুর পরিবর্তন মোকাবিলা সহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে অবদান রাখায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে জাতিসংঘ। এসব কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সফররত পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখাইনে তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমার সেনাবাহিনীতে নিয়োগে উদ্বেগ প্রকাশ করেছে গুতেরেস। নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা চাইলে মহাসচিব বলেন, বাংলাদেশের অবদানের জন্য পুরস্কৃত করা উচিত। সে সময় সংস্থাটির সাথে যোগদানের অর্ধশতক পূর্তিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। As the conflict and violences continue to grow around the globe and threatens the peacekeeping evolving, the peacekeeping operations also need to adapt. As such, this year's theme for this day, Feed for the Future, building better together, could not have been more timely. দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি তালিকা করলে বিএনপি নেতাদের নাম আগে আসবে, তবে সরকার নির্বিকার নয়, দুর্নীতির বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশায় পরিণত করেছে। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ। এ সময় মির্জা ফখরুলের মহাসচিব পদ কতদিনের তা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুলের মধ্যে কয়বার কত বছর ধরে তার গণতন্ত্রকে লঙ্ঘন করে তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা, এক রাশ ব্যর্থতা স্তূপীকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে। দেশে দুর্নীতির বিচার হচ্ছে, সরকার নির্বিকার নয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, সরকার তো এখানে নির্বিকার নয়। বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক এবং IMF এর সাথে সুসম্পর্কই তার বড় প্রমাণ। অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব? প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ মামলায় গ্রেফতার 3 আসামির আবারও 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া, সিলিস্তা রহমান। এদিন 3 আসামির 8 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবার 8 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 22 মে রাজধানীর শেরে বাংলা নগর থানার হত্যা উদ্দেশ্যে অপহরণ মামলা করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। চাঞ্চল্য ঘটনা, এটাকে অবশ্যই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার আরও কারা কারা জড়িত আছে এবং যারা এখনো জড়িত আছে তাদের বিষয়ে
আর তথ্যপত্র নিয়ে এটা একটা চার্জশিট দাখিল করে আসামিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দখল দূষণে বিপন্ন নদীগুলোকে আগের অবস্থায় ফেরানো হবে, জানালেন নদী রক্ষা কমিশন চেয়ারম্যান। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। পরস্পর দোষারোপ, দায় চাপানো অনেক হচ্ছে, নদী রক্ষা হয়নি। সদিচ্ছা নিয়ে কেউ এগিয়েও আসেনি আক্ষেপ প্রকাশ করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেছেন, শুধু শুধু নদীর সংখ্যা নিয়ে অযথা বিতর্কের জন্ম না দিয়ে বিদ্যমান নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশ নদী রক্ষা আন্দোলন আয়োজিত সেমিনারে কমিশনের চেয়ারম্যান আশ্বস্ত করেছেন, পর্যায়ক্রমে দখলে দূষণে বিপন্ন নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করা হবে। রিপোর্টে বাকিরা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবুজায়ন নেই, নদীও ভরাট প্রায়। টিকে থাকাগুলোর বেঁচে থাকা দুষ্কর মানুষ্য সৃষ্ট দখল আর দূষণে। প্রতিক্রিয়ায় পরিবেশের এই উষ্ণায়ন, একের পর এক ঘূর্ণিঝড়, অকাল বন্যায় ভোগাচ্ছে মানুষকে। পরিবর্তন এত মারাত্মক যে ষড়ঋতু এখন শুধুই পাঠ্য। বাস্তবতা হলো, বৃষ্টির সময় বৃষ্টি নেই, ঠান্ডার সময় থাকে গরম। জলবায়ুর এই বৈরিতায় বৈশ্বিক পরিমণ্ডল অনেকাংশে দায়ী, স্থানীয়ভাবে আমরাও কম দায়ী নই। সেমিনারে বক্তারা একমত হলেন, নদ নদী ও প্রকৃতিকে তার মতো চলতে দিতে হবে। এই ব্রহ্মপুত্র সুদূর চীন দেশের তিব্বত থেকে এসে আজকে বাংলাদেশের চিলমারি হয়ে বিভিন্ন জেলা হয়ে ময়মনসিংহ হয়ে বুক চিরে চলে গেছে। আজকে আমরা এটা দেখতেছি, দখল করতেছে, কিছু বলতে পারতেছি না। আমরা ইজিপি প্ল্যান আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেখছি, কিন্তু সত্যিকার অর্থে কার্যকরী হচ্ছে না। তার তদারকির যারা দায়িত্বশীল তারা ঠিকমতো তদারকি করছে না। স্মার্ট বাংলাদেশ করতে চাই, তাহলে দেশের নদীগুলোকে প্রাণ ফেরাতে হবে, নাব্যতা আনতে হবে। প্রায় প্রত্যেকটি সভ্যতা গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। নদী মরে গেলে কিছুই অবশিষ্ট থাকে না। দেশকে বাঁচাতে তাই নদীকে রক্ষার কথা বললেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। আপনি বলেন, আমাদের অনেক অবহেলা ছিল, আমরা বৈরী আচরণ করেছি প্রকৃতির সাথে, নদীর সাথে। তাই আজকে কিন্তু প্রকৃতি তার রিটার্ন দিচ্ছে, আমাদের সাথে বৈরী আচরণ করছে। কিভাবে উষ্ণতা বেড়ে গেছে দেখেন। আমরা অনেক ব্লেম গেম করেছি, একে ওকে দোষ দিয়েছি, ওর দায়ী, এ দায়ী, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে, ঘটে গেছে অনেক খারাপ জিনিস। আমাদেরকে করতে রিস্টোরেশনের কাজে যেতে হবে, যাতে করে পুনরায় আমরা কিছুটা হলেও ফেরত নিয়ে আসতে পারি। সেজন্য গবেষণা হওয়া দরকার। শুধু আইন করেই হবে না, সুবিধাবাদীরা সবখানেই আছে। নদী রক্ষায় কৌশল বদল না করলে সুফল মিলবে না। কমিশনের আইনি বল আর জনবল অনেক কম থাকলেও সম্মিলিত প্রচেষ্টার সাথে থাকবে কমিশন। আস্তে আস্তে সব নদী নিয়ে কাজ শুরু হবে, একেবারে সবগুলো শুরু করা যাবে না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, যে এখন আর যেন এখান থেকে আর নিচে নেমে না দেয়, যে লেভেলে আছে। আমরা এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা কিন্তু সেই ধরনের আচরণ করতে পারছি। শুধু বিদেশ নির্ভরতা নদীকে সুরক্ষা দেবে না। দর কষাকষির সক্ষমতা না বাড়ালে প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা পাওয়া সহজ হবে না বলেও জানান জাতীয় নদী রক্ষা কমিশনের ৫ম এই চেয়ারম্যান। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। কোরবানির ঈদ আসার আগেই বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। এখনো স্বাভাবিক হয়নি ডিমের বাজার। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও দাম বেড়েছে শসা ও টমেটোর। রিপোর্টে আরো জানাচ্ছেন সবিতা চোরান। জমজমাট ছুটির দিনের বাজার অন্য দিনের তুলনায় ভিড় স্বাভাবিকভাবেই বেশি। আগের সপ্তাহের মতোই এ সপ্তাহেও মশলার বাজার গরম। ঈদের আগে বেড়েছে বেশিরভাগ মশলার দর। ৬৫০ টাকার জিরা এখন ৭৫০ থেকে ৭৮০। এলাচ ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যে জিরা ছিল ৬৫০, এখন ৭৫০, ৭৮০ টাকা। যে এলাচ ছিল ২২০০ টাকা, বর্তমানে ৩৫০০ টাকা। যে গোলমরিচ ছিল ৭০০, এখন ৯০০ টাকা। যে লবঙ্গ ছিল ১২০০, ১৩০০, এখন ১৫০০ টাকা। এখনো কমেনি পেঁয়াজের ঝাঁজ। দেশি আদা ২২০ টাকা আর চায়না আদা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম উঠেছে ১৮০ থেকে ২০০ টাকায়। ঈদের বাকি আর মাত্র ১৪-১৫ দিন। সেই সূত্রে দেখা যাচ্ছে রসুনের দাম হয়েছে ২২০ টাকা কেজি রসুন, আর আদা হয়েছে চায়না আদা, এটার দাম হয়েছে ২৪০ টাকা কেজি।
এখনো অস্থির ডিমের বাজার। তীব্র গরমকে অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। গেছে সপ্তাহে আমরা 150 টাকা করে বিক্রি করছিলাম, চলতি সপ্তাহে আমরা বিক্রি করতে আছে 155 থেকে 60 টাকা। কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল থাকলেও কাঁকরোল, টমেটো আর শসার দাম বাড়তি। শসা বর্তমান বাজারে 80 টাকা দিয়ে শসা, টমেটো 90 টাকা 100 টাকা ভালো মানেরটা, আর অন্যান্য সবজির দাম আরো কমছে। যে পেঁপে হচ্ছে আমরা 20 থেকে 30 টাকা করে কিনতাম, সেই পেঁপের দাম এখন হচ্ছে 80 টাকা কেজি। প্রতি কেজি ইলিশ এখন 1600 টাকা। এছাড়া অন্যান্য মাছের দরও কিছুটা বাড়তি। আমরা মধ্যবিত্ত যাই পারছি নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দামটা অনেক বেশি আর কি। প্রতি কেজি গরু মাংস 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সবিতা চিয়ান, 21 টেলিভিশন, ঢাকা। জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেল ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব ও গুণীজন সম্মাননা। বিকেলে রাজধানী সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে আয়োজন করে ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটি। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখে 21 টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ফারজানা শোভাকে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত করা হয়। দুই বাংলার আরও কয়েকজন গুণীজন নানা ক্ষেত্রে অ্যাওয়ার্ড পান। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিচারপতি এস.এম. মুজিবুর রহমান ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. হারুন রশিদ। অনুষ্ঠানে ছিলেন সোসাইটির সভাপতি ও ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী সহ এবং দুই দেশের গুণীজনেরা। পরে বাংলাদেশ ভারতীয় বরেণ্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে আসে বাঙালি শিল্প সংস্কৃতির নানা দিক। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তথ্য গোপন অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প, রায় 11 জুলাই, অংশ নেবেন নির্বাচনে।